বাংলাদেশকে নিয়ে প্রতিবেশীরা চিন্তা করবেন না, আমাদের দেশে পরিচালনা করবেন নোবেল বিজয়ী ছাত্র সমাজ, কোনো চা বিক্রেতা নয়। ও আচ্ছা, তাই নাকি? তা বাছাধন, বলছি তোমাদের ওই নোবেল জয়ী ছাত্র কে গো? ওই মোহাম্মদ ইউনুস, তাই না? যে কিনা খাবারের দাম বাড়িয়ে বাড়িয়ে মানুষের পকেট থেকে টাকা লুটছে। এ ভারত, বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে না, বাংলাদেশকে পরিচালনা করতেছে একজন নোবেল জয়ী, কোনো চাওয়ালা নয়। তা বলছি বাছাধনেরা, তোমাদের ওই নোবেল জয়ী ছাত্র মানে মোহাম্মদ ইউনুস, সে তো আর বাংলাদেশের সংবিধান আর বাংলাদেশের সমাজের দ্বারা মানে জনগণের দ্বারা তো জয়ী হয়ে আসেনি। কিন্তু তুমি যেটাকে বলছো যে আমাদের ভারতকে চালায় একজন চাওয়ালা, সে তো জয়ী হয়ে তারপরে এসেছে। তাই সবসময় একটা কথা মাথায় রেখো তোমরা, যে কাশ্মীরি উল আর বগলের চুলের মধ্যে অনেক পার্থক্য আছে। আর কাশ্মীরি উল হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর বগলের চুল তো কে, সেটা তোমরা অবশ্যই জেনে গেছো। এ ভারত, বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে না। শোন ভাই, তোদের বাংলাদেশকে নিয়ে আমাদের ভারতের কোনো চিন্তাও নেই, শুধু ওই তোদের বাংলাদেশের যেসব ইলেকট্রিক বিলের বকেয়া টাকাটা আমাদের ভারত পায়, সেটা একটু পেমেন্টটা পাঠিয়ে দিস, তাহলেই হবে। তো বন্ধুরা, আসলে এখন সোশ্যাল মিডিয়াটা কেমন হয়ে গেছে জানো? সোশ্যাল মিডিয়া খুললেই মনে হবে যেন এই কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ মনে হয় ভারতে ঢুকে হামলা চালাবে। কারণ সেরকমই কিছু কিছু পোস্ট দেখা যায় ফেসবুকে। বাংলাদেশের লোকেরা বলছে এক পাশে চীন, এক পাশে পাকিস্তান, মাঝখানে বাংলাদেশ, যুদ্ধ লাগলে ভারতের মানচিত্র থাকবে না ইনশাল্লাহ। তোমরাই বলো কি বলবো এই গান্ডুদের, এদের আর কিছু বোঝানোর আছে? বলছি যেইসব বাংলাদেশিরা এইসব ছড়াচ্ছি সেই সব উদ্গান্ডুদের বলছি, ভারতের মানচিত্রটা একটু দেখ আর বাংলাদেশের মানচিত্রটা দেখ, কোথায় ভারত আর কোথায় বাংলাদেশ। মনে হচ্ছে বাড়ির মধ্যে যে একটা পায়খানা বাথরুম থাকে একদম ছোট্ট, সেরকম অবস্থা হয়েছে বাংলাদেশের মানচিত্রের। ভারতের অত বড় মানচিত্রের এক কোনায় মাত্র জায়গা পেয়েছে বাংলাদেশের মতো একটা দেশ। তবুও তোরা একবারও ভেবে দেখিস না যে ভারতের প্রতিটা দেশবাসী যদি তোদের বাংলাদেশে মুতে যায়, মানে বাথরুম করে চলে যায়, তোদের বাংলাদেশে কি অবস্থা হবে? ওই কিছুদিন আগে বন্যা হলো না, ওই বন্যা কি দেখছিস, ও 3 ডবল বন্যা হয়ে যাবে শুধুমাত্র আমাদের ভারতের দেশবাসী যদি তোদের দেশে গিয়ে মুতে চলে আসে। বাংলাদেশে ভারতের রয়্যাল এনফিল্ড বিক্রি হওয়ার পর সেখানকার এক একটা বিখ্যাত ইঞ্জিনিয়াররা হেলিকপ্টার থেকে শুরু করে রোবট বানানো শুরু করে দিয়েছে। একজন তো হেলিকপ্টারই বানিয়ে দিয়েছে বাড়িতে বসে। পাখা ঘুরে একটু দেখান তো আমাদের। আচ্ছা দেখান তো দর্শক, আসলে দেখেন হেলিকপ্টার ঠিক যেভাবে পাখা দেয়া থাকে, এখানেও কিন্তু খোরশেদ আলম একইভাবে পাখা দিয়েছে। অবাস্তবকে বাস্তব করিয়ে দেখিয়ে দিলেন মসজিদের ইমাম সাহেব। দেখুন কত সুন্দর হেলিকপ্টার তৈরি করেছে, যেটা দিয়ে তিনি আকাশেও উঠতে পারবেন, আবার রাস্তায়ও চলতে পারবেন। বলছি তোদের ওই বাড়িতে বানানো হেলিকপ্টারে তোদেরই দাদু মোহাম্মদ ইউনুসকে বসিয়ে একটু আকাশ ভ্রমণ করে নিয়ে আসিস, আর মাঝ রাস্তায় ঠিক হেলিকপ্টারের পাখাটা যদি বন্ধ হয়ে যায়, একেবারে নিচে আসতে হবে না, একেবারে উপরে চলে যাস মোহাম্মদ ইউনুসকে নিয়ে। আর এ তো শুধু হেলিকপ্টার দেখলে, আবার একজন গাজা ফাজা টেনে রকেট বানাতে বসে পড়েছে। এবার রকেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন সমাজ বিজ্ঞানের ছাত্র। বলছি ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্র ইমরানের কথা। হেই বন্ধুরা, সব প্রতিটা ভারতবাসীকে বলছি, ভয়টাও লাগছে না তোমাদের? একটু ভয়টা নেই? ভিডিওটা এখনো দেখে যাচ্ছ, মানে রকেটটার অবস্থা দেখেছো? যে কোনো সময় রকেটটার পদে আগুন লাগিয়ে যদি ভারতে ওরা ঢুকিয়ে দেয় না, কি হবে বুঝতে পারছো ভারতের অবস্থা? কি বলবো বললো, তোমাদের একটু ভয়টা নেই? তোমরা এখনো কি, আমার নিজেরই ভয় লাগছে, বুক ধকপক ধকপক করে কাঁপছে একেবারে। না বলা যায় না, বাংলাদেশবাসী তো যা খুশি তাই করতে পারে, রকেটবাজির পিছনেও আগুন লাগিয়ে ছেড়ে দিতে পারে ভারতের মধ্যে। কারণ কি বলতো, যেখানে দাঁড়িয়ে 2005-6 সালের মধ্যেই গোটা বিশ্ব মানুষের মতন রোবট বানিয়ে ফেলেছে, সেখানে কিনা 2024 সালে দাঁড়িয়ে বাংলাদেশের কিছু কিছু বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত ইঞ্জিনিয়ার কাঠের রোবট বানাচ্ছে। তো চলো সেটা দেখি একটু। এখন কিন্তু আমরা রোবটের কণ্ঠে আজান শুনবো। হে ভগবান, এদের রোবট দেখে আমার হাসিও পাচ্ছে, কি বলবো বলো, কিছু বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে বাংলাদেশেরই এসব রোবট ইঞ্জিনিয়ার, রকেট ইঞ্জিনিয়ার, আবার কি হেলিকপ্টার ইঞ্জিনিয়ার, এদেরকে নিয়েই চুলছেরা বিশ্লেষণ করব। তো ঝটপট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটার মজা নিতে থাকো। আসলে জীবনে শখ ছিল একদিন হেলিকপ্টারে উঠবে, কিন্তু অর্থের অভাবে যখন তিনি হেলিকপ্টারে উঠতে পারেননি, তখন সেই জেদ বা সেই
প্রতিজ্ঞায় রেখেছিল যে তিনিও একদিন হেলিকপ্টার বানাবে, কিন্তু বাস্তবে হেলিকপ্টার বানাতে না পারলেও বাসার ছাদের পরে ইট পাথর দিয়ে হেলিকপ্টার বানিয়ে মনকে সান্ত্বনা দিচ্ছেন খোরশেদ আলম। ইটের তৈরি নাকি হেলিকপ্টার, হে ভগবান কি দিন দেখতে হচ্ছে বন্ধুরা। মানে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তো মানুষ রাত্রেবেলা হাতেরও ব্যবহার করে, কিন্তু তাই বলে হেলিকপ্টারে উঠতে পারেনি বলে বাড়ির ছাদের ওপর ইটের তৈরি হেলিকপ্টার বানিয়ে দিল। পাখা ঘুরে একটু দেখান তো আমাদের। আচ্ছা দেখান তো দর্শক, আসলে দেখেন হেলিকপ্টার ঠিক যেভাবে পাখা দেয়া থাকে এখানেও কিন্তু খোরশেদ আলম একইভাবে পাখা দিয়েছে। আজ পর্যন্ত আমি বাপের জন্মে দেখতে পেলাম না যে কোনো হেলিকপ্টারের মুখের সামনে পাখা রয়েছে, আর এই বাংলাদেশের ইঞ্জিনিয়ার নাকি হেলিকপ্টার বানিয়েছে তাও মুখের সামনে পাখা। এবং এখানে কিন্তু হরেনও আছে। আচ্ছা আকাশে তো জ্যাম থাকে না, আপনি হরেন দিচ্ছেন কারণ কি? ও দিয়েছে একটু বাড়াইতাম, তাই একটু শখ বাড়াইতাম হরেন। আচ্ছা তো একটু বাজান আমরা একটু শুনি। দর্শক আসলে সে শখ থেকেই মানুষ অনেক কিছু জন্ম নেয়। तेजस्वी लोग हैं हमारे पास। আসলে সে শখ থেকেই মানুষ অনেক কিছু জন্ম নেয়। হে ভগবান, হেলিকপ্টার বানিয়েছে তাতে নাকি আবার হর্ন লাগিয়েছে। আমার আর মুখ দিয়ে বের করার ভাষা খুঁজে পাচ্ছি না, সত্যি বলছি। মানুষ কতটা পাগলচোদা হলে হেলিকপ্টারে হর্ন লাগায়। অবশ্য হয়তো সে এটাই ভেবে লাগিয়েছে যে আকাশপথে চলার সময় যখন হর্ন মারবো তখন হয়তো আশেপাশে মোহাম্মদ ইউনুস থাকলে তাকেও তুলে নেব হেলিকপ্টারে। প্রতিদিন আমাদের বিভিন্ন এলাকা থেকে কিন্তু তার এই হেলিকপ্টারটি দেখতে আসে। হ্যাঁ লোকজন আসে নাকি দূর দূরান্ত থেকে, এটা কি সত্যি কথা? অনেক দূর থেকে লোক আসে। এসে কি আপনাকে পাগল বলে না উৎসাহিত দেয়? উৎসাহিত দেয়। এই বাংলাদেশের এই সাংবাদিক নিজেই জেনে গেছে যে যার বাড়ি সে একবার ঢুকে পড়েছে সে নিজেই পাগল, আর যারা এর হেলিকপ্টার দেখতে এসে একাই উৎসাহিত দেয় তারা মনে হয় ওই পাবনা হাসপাতালের এক একটা রুগী। এবং বন্ধুরা, আমাদের ভারতে যেসব মিসাইল, রকেট বা বোম ইত্যাদি রয়েছে সেসবকে টেক্কা দেওয়ার জন্য বাংলাদেশের এক ইঞ্জিনিয়ার পুরো গোটা একটা 750 বোতল মেরে আর গ্যাজা ভেজা খেয়ে এসে বানিয়ে ফেলেছে সেও রকেট। রকেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন সমাজ বিজ্ঞানের ছাত্র। বলছি ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্র ইমরানের কথা, যে কিনা গঞ্জিকা রকেট তৈরি করে এলাকায় চাঞ্চল্যতা সৃষ্টি করেছে। আরে শুধু বাংলাদেশ না, পুরো বিশ্ব কেঁপে উঠেছে। রাশিয়া থেকে শুরু করে বড় বড় মিসাইল তৈরির যেসব দেশ আছে তারা পর্যন্ত, বা রকেট তৈরির যেসব দেশ আছে তারা পর্যন্ত কেঁপে উঠেছে। জানা যায় প্রায় 3 মাস উনি কোনো ভাত না খেয়ে শুধু গঞ্জিকা এবং বাংলা পানি খেয়ে এই রকেট তৈরি করেছেন। শুরুটা আসলে আমার এত সহজ ছিল না। প্রথমত আমার কাছে কেউ গঞ্জিকা এবং বাংলা পানি বেচতে চাইতো না, কারণ আমি দেখতে একটু জেন্টলম্যান এবং ভদ্রপ্রমাণ মতো লাগি, তো আমার কাছে কেউ বেচতে চাইতো না। তো আমি হাল ছাড়ি নাই, আমি হাল ধরে রেখি। তো আমি আমার এক বন্ধুর সহযোগিতায় বাংলা পানি এবং গঞ্জিকা কালেক্ট করি, তারপরে আমি এগুলা খেয়ে, মানে তারা 3 মাস এগুলাই খাই, আমি অন্য কিছু খাই নাই, আমি রকেটটি বানাতে সক্ষম হই। 3 মাস নাকি ভাত ফাত না খেয়ে শুধুমাত্র বাংলা আর গাঁজা খেয়ে এই রকেট আবিষ্কার করেছে। বন্ধুরা, এই রকেটের তো বিশাল পাওয়ার হবে, স্বাভাবিক হতেই হবে। স্বয়ং এলন মাস্ক পর্যন্ত এই রকেট দেখে কেঁপে উঠেছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে কোনো তেল পেট্রোল ছাড়াই এই রকেটটি আকাশে উড়বে। আমার এই গঞ্জিকা রকেট কোনো প্রকার তেল, পেট্রোল, অক্টেল ছাড়াই আকাশে উড়বে। মাত্র 150 গ্রাম গঞ্জিকা এবং 100 গ্রাম বাংলা পানি এর মধ্যে প্রবেশ করলে এটি অনায়াসে 3 বার মহাকাশ থেকে দেশে আসা যাওয়া করতে পারবে। 150 গ্রাম গাঁজা আর 100 গ্রাম বাংলা দিলে নাকি তার রকেট 3 বার মহাকাশ থেকে গিয়ে আবার ফিরে চলে আসতে পারবে। বাবা, এদেরকে তো এলন মাস্কের কাছে নিয়ে যাওয়া উচিত। মানে স্বপ্ন একদিন এই গঞ্জিকা রকেট দিয়ে তার গার্লফ্রেন্ড নিয়ে সে মহাকাশে যাবে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একদিন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি মহাকাশে যাব। তো সেই স্বপ্ন থেকে আসলে বলতে পারেন এই গঞ্জিকা রকেট বানানো। তো আমি খুব শীঘ্রই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এবং আশেপাশে যত গঞ্জিকা খুর আছে তাদেরকে নিয়ে আমি এই গঞ্জিকা রকেট দিয়ে মহাকাশে পাড়ি দিব। সত্যি মনে হয় এদের মাথায় গোবর ভরা, নাহলে কুত্তার গুই ভরা আছে। নাহলে কারো মাথায় এমন চিন্তা ভাবনা আসে না যে গার্লফ্রেন্ডকে নিয়ে নাকি রকেটে করে, তাও আবার ওই গঞ্জিকা রকেট নাকি বাংলা রকেট, ওই রকেটে করে মহাকাশে যাবে। ভাই সত্যি যা আর আসিস না এই দেশে। একমাত্র মনে হয় বাংলাদেশেই সম্ভব এরকম ছেলেপুলে হওয়া। তো বন্ধুরা, চলো এবার ফাইনালি দেখে নেব সেই রোবট আবিষ্কারককে। দর্শক দেখতেই পাচ্ছেন রোবট কিন্তু স্যালুট দিচ্ছে আমাকে, আবার কিন্তু নামিয়ে ফেললো স্যালুট দিয়ে। ভাই, যদি বাড়িতে সাইকেলের তেল বা মেশিনের তেল থাকে তাহলে তো তোর বানানো রোবটের ওই হাতে
একটু তেল দিয়ে দে, কেমন একটা ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে। বন্ধুরা, বাংলাদেশের এই রোবট নাকি আবার ফায়ার বললে বুকের এইখান থেকে মানে গুলি টুলি কি বের করে নাকি। ফায়ার দর্শক ফায়ার করছে কিন্তু এই যে দেখুন, এই যে বের হয়েছে কিন্তু এইটা, এই যে এখান থেকে কিন্তু রোবট থেকে এই যে গুলি করছে, আর এই যে কিন্তু গুলি। তোদের রোবটও তো তোদের বাংলাদেশের মতনই বানিয়েছিস, কি বলবো বল, শুধু একটুখানি ভুল করে ফেলেছিস। রোবটটা বুকের এই সাইড থেকে ফায়ার না করে একটু নিচ থেকে ফায়ার করতে হতো, তাহলে তোদের সাথে পুরো ম্যাচ হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখে এতক্ষণ মজা নিলে, সবাই কিন্তু এই বাংলাদেশের এইসব বিখ্যাত ইঞ্জিনিয়ারকে তাদের আগামী জীবনের জন্য একটু শুভ কামনা জানিয়ে যেও, কারণ তাদেরকে আরও উৎসাহ দিলে হয়তো তাদের রোবটের গুলি করার জায়গাটা এখান থেকে আরও নিচে নিয়ে যেতে পারে। আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও, আশা করি খুব মজা নিয়েছো আজকের ভিডিওতে। তো একটু কমেন্ট করে জানিয়ে যেও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা যেন পাই। টাটা।